হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস বায়োলজি। তো আজকে আবার চলে এসেছি আমাদের ক্লাস নিয়ে। এইচএসের WBC HSC বোর্ডসের ক্লাস 12-এর যেরকম আমরা নর্মাল ক্লাসেস করছিলাম সেই ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করছিলাম, দ্যাট ইজ হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন, ওই চ্যাপ্টারটার আজকে শেষ ক্লাস করব। তো চলো আর দেরি না করে ঝটপট চলে যাবো আমাদের ক্লাসে। কিন্তু চলে যাওয়ার আগে স্টুডেন্টস, যে কথাগুলো আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে বলে থাকি, যে মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং নিজের বন্ধুবান্ধবের সাথে কিন্তু ভিডিওসগুলো শেয়ার করতে একদম ভুলো না। তো চলো চলে যাওয়া যাক আমাদের ক্লাসে। তো চলো আমাদের ফার্স্ট টপিক আজকে আমাদের হচ্ছে গিয়ে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। বেশি চ্যাপ্টারটার আর বেশিটুকু বাকি নেই, অল্পটুকু বাকি আছে, ঝটাপট করে ফেলবো আমাদের চ্যাপ্টারটা, ঠিক আছে? সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, ঠিক আছে? তো আজকে আমরা কিছু এই টপিকটাতে আমরা ডিজিজের নাম পড়বো দুটো। একটা হচ্ছে বাবা হিমোফিলিয়া, আরেকটা হচ্ছে বাবা কালার ব্লাইন্ডনেস। তো এই দুটো ডিজিজের ব্যাপারে আমরা পড়বো। এই দুটো ডিজিজ কিন্তু কিভাবে ইনহেরিট হচ্ছে, সেক্স ক্রোমোজোমের দ্বারা, ঠিক আছে? তো আমাদের বডিতে সেক্স ক্রোমোজোম কি আছে? XX মেয়েদের ক্ষেত্রে ফর ফিমেলস, আর মেলসের ক্ষেত্রে কি বাবা? XY, ঠিক আছে? তো এটাকে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স কেন বলছি? কারণ কি এই ডিজিজগুলো করার জন্য যে জিনটা রয়েছে না, সেটা আমাদের সেক্স ক্রোমোজোমে রয়েছে। তো ম্যাম আমাদের তো দুটো সেক্স ক্রোমোজোম, একটা X একটা Y, তাহলে কোনটাতে রয়েছে বাবা? X ক্রোমোজোমে রয়েছে। তাই জন্য এইগুলোকে আমরা অনেক সময় X লিঙ্কড ইনহেরিটেন্সও বলে থাকি। বোঝাতে পারলাম? X লিঙ্কড ইনহেরিটেন্স বা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সও বলি, ঠিক আছে? কেন X লিঙ্ক? কারণ কি ওই জিনটা কোথায় রয়েছে বাবা? X ক্রোমোজোমের মধ্যে রয়েছে, তাই জন্য হচ্ছে X লিঙ্কড ইনহেরিটেন্স। ভেরি সিম্পল। এইবারে কনসেপ্ট। তো প্রথম আমরা দেখব হচ্ছে ইন কেস অফ হিমোফিলিয়া। দুটো ডিজিজই কিন্তু বাবা, দুটো ডিজিজেরই যে জিন সেটা কিন্তু X ক্রোমোজোমেই রয়েছে, কোনোটাই কিন্তু Y ক্রোমোজোম রিলেটেড নয়। এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। তো হিমোফিলিয়া দু রকমের হয়, বেসিক্যালি 3 রকমের হয়। 3 নম্বরটা আমাদের সিলেবাসে নেই, তো এক্সট্রা পড়ে কী লাভ? তো একটা হচ্ছে বাবা হিমোফিলিয়া A, একটা হচ্ছে হিমোফিলিয়া B। হিমোফিলিয়া A হচ্ছে ম্যাক্সিমাম আমরা দেখতে পারি নিয়ার অ্যাবাউট 80%, এটা মোটামুটি 15% থেকে 20%-এর মতো রয়েছে। হিমোফিলিয়া C যেটা রয়েছে সেটা আমাদের সিলেবাসে নেই, সুতরাং ওটা পেরোয় লাভ নেই আমাদের। যাই হোক, হিমোফিলিয়া A। আচ্ছা, হিমোফিলিয়া A কিসের অভাবে হচ্ছে? একটা জিন আছে, আমি কি বললাম এক্ষুনি, একটা জিন থাকছে, সেই জিনটা হচ্ছে গিয়ে এই ক্রোমোজোমে না থাকার ফলে হচ্ছে গিয়ে হচ্ছে। যাই হোক, তো একটা যে জিন আছে সেটা কি আমরা বলছি ফ্যাক্টর 8, আর এখানে হচ্ছে গিয়ে বাবা ফ্যাক্টর 9, হিমোফিলিয়া B, ঠিক আছে? তো এই হিমোফিলিয়া এর ক্ষেত্রে এই যে ফ্যাক্টর 8 যে জিনটা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না, ঠিক আছে? তো ফ্যাক্টর 8টা আমরা পাচ্ছি না, ঠিক আছে? যার ফলে এই ডিজিজটা হচ্ছে। আর হিমোফিলিয়া B এর ক্ষেত্রে কি হলো বাবা? ফ্যাক্টর 9 পাচ্ছি না, ঠিক আছে? তাহলে দুটো তখন কি ছিল, আমি আগেও বলেছি যে তখন কিন্তু জিন প্রোটিন এই কথাগুলো এতটা আসেনি, ফ্যাক্টর বলে আমরা করতাম, ডিনোট করতাম, তাই তো? তো ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9-এর ডেফিসিয়েন্সির কারণে কিন্তু হলো হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B। এই হিমোফিলিয়াকে কিন্তু আমরা বলি বাবা ব্লিডার্স ডিজিজ। তো এই ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 দুজনেই কিন্তু কিসে সাহায্য করে, কি করতে সাহায্য করছে? ব্লাড ক্লট করতে সাহায্য করছে, ব্লাড ক্লটিংয়ে হেল্প করছে। তো বাবা এরা দুজন নেই, তাহলে তোমার কি মনে হয় ব্লাড ক্লটিংটা কি হবে? হবে না, ব্লাড ক্লটিং হচ্ছে না। তো ব্লাড যদি ক্লট না করে তাহলে অল্প একটু কেটে গেলেই কি হবে? অনেক রক্তপাত হচ্ছে, অনেক রক্তক্ষরণ হচ্ছে, ব্লাড অনেক বেশি বেরোচ্ছে আর কি, ঠিক আছে? তাই জন্য এই ডিজিজটাকে আমরা বলছি হচ্ছে ব্লিডার্স ডিজিজ, ঠিক আছে? আর একটা কোয়েশ্চেন বলে দিচ্ছি, আর একটা জিনিস, সেটা হচ্ছে এই হিমোফিলিয়া A এটা প্রথম পাওয়া গেছিল হচ্ছে কুইন ভিক্টোরিয়ার মধ্যে। কার মধ্যে পাওয়া গেছিল বাবা? কুইন ভিক্টোরিয়ার মধ্যে। যেহেতু এটা রয়্যাল ফ্যামিলিতে প্রথম পাওয়া যায়, তাই জন্য এই ডিজিজটাকে আমরা বলি হচ্ছে রয়্যাল ডিজিজ। এত অবধি কি ক্লিয়ার হয়েছে?
ডান। নেক্সট হচ্ছে হিমোফিলিয়া বি। এই হিমোফিলিয়া বিটা স্টিফেন ক্রিসমাস নামক একজনের মধ্যে পাওয়া যায় ফার্স্ট, এই জন্য এই ডিজিজটাকে কিন্তু আমরা ক্রিসমাস ডিজিজও বলে থাকি। এত অবধি ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার? আচ্ছা, কোয়েশ্চেন অনেক সময় তোমাদের যেহেতু এখন সেমিস্টার বেস টাইপ অফ কোয়েশ্চেন মানে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ টাইপের আসবে, কিন্তু তাহলেও এই জিনিসটা একটু বলে দিই, অনেক সময় এরকম ধরনের অ্যাসারশন রিজনিং শর্ট করে চলে আসতে পারে, মানে চলে আসতে পারে না, আসার চান্সেস হাই। সেটা হচ্ছে যে একটা লাইন আছে যে হিমোফিলিয়া ইজ মানে মোর ইন মেলস দ্যান ইন ফিমেলস, মানে মেলস ক্যান নট বি ক্যারিয়ার অফ হিমোফিলিয়া, ঠিক আছে, বাট ফিমেলস ক্যান বি দ্য ক্যারিয়ার অফ হিমোফিলিয়া, ঠিক আছে। আরেকটা স্টেটমেন্ট কি যে হিমোফিলিয়া ইজ মোর ইন কেস অফ মেলস দ্যান ইন ফিমেলস। ভালো করে ব্যাপারটা বোঝো, ছেলেদের ক্ষেত্রে জিনটা কি ছিল XY, মেয়েদের ক্ষেত্রে বাবা XX। আমি এক্ষুনি কি বললাম, ইট ইজ X লিঙ্কড ডিসঅর্ডার, ঠিক আছে। তো এই ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 যেটাই হোক, একটা এক্সে আমাদের একটা এক্সে মেয়েদের একটা এক্সে থাকলো না, কিন্তু আর একটা এক্সে তো রয়েছে, মানে একটা এক্স গন্ডগোল কিন্তু আর একটা এক্স ক্রোমোজোম আছে সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে। তাই জন্য কিন্তু ফিমেলস ক্যান বি কেরিয়ার, ফিমেলস ক্যান বি কেরিয়ার। এটা কিন্তু খালি হিমোফিলিয়ার জন্য আমি বলছি না, এটা সেম কালার ব্লাইন্ডনেসের জন্যও কিন্তু, কারণ কি বোথ হিমোফিলিয়া অ্যান্ড কালার ব্লাইন্ডনেস আর এক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা এক্স লিঙ্কড ডিসঅর্ডার, ঠিক আছে। তো ফিমেলের কাছে বাবা কটা এক্স ক্রোমোজোম? দুটো এক্স ক্রোমোজোম ম্যাম, ভেরি গুড। একটা এক্স ক্রোমোজোম যদি অ্যাফেক্টেড হয়, ভাই আর একটা এক্স ক্রোমোজোম রয়েছে ওকে সাপোর্ট দেওয়ার জন্য, তাই জন্য ফিমেলস ক্যান বি ক্যারিয়ার। ফিমেলস অ্যাফেক্টেডও হতে পারে, হিমোফিলিক বা কালার ব্লাইন্ড অ্যাফেক্টেডও হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দুখানা এক্স ক্রোমোজোমকেই এফেক্টেড হতে হবে, মানে দুটো এক্স ক্রোমোজোমের কোনোটাতেই এই জিনটা থাকবে না, তখন হবে হচ্ছে ফিমেলস অ্যাকচুয়ালি অ্যাফেক্টেড অফ হিমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে। কিন্তু মেলসের ক্ষেত্রে দেখো বাবা, একখানায় সবে ধর নির্মূল একখানাই এক্স ক্রোমোজোম রয়েছে, ওটাই যদি অ্যাফেক্টেড হয়ে যায়, মানে ওর মধ্যেই যদি জিনটা না থাকে, ওকে কি সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা এক্সট্রা এক্স ক্রোমোজোম রয়েছে? নেই। তাই জন্য মেলস ক্যান নট বি ক্যারিয়ার অফ হিমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেস। মেলসরা কেরিয়ার হবে না, হিমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেসের কেরিয়ার হবে না। মেলসরা কী হবে? আইদার হিমোফিলিক বা কালার ব্লাইন্ড, নয়তো নর্মাল, মাঝামাঝি কিছু নেই, নয়তো অ্যাফেক্টেড নয়তো নর্মাল। কিন্তু ফিমেলসরা কী হতে পারে? অ্যাফেক্টেডও হতে পারে, নর্মালও হতে পারে, কেরিয়ারও হতে পারে। তাহলে এই জিনিসটা কি বোঝা গেল? এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে অ্যাসারশন রিজনিং হট করে চলে আসতে পারে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন মানে নেক্সট যে টপিকটা যাব সেটা হচ্ছে যে এই যে মানে আমরা হিমোফিলিয়াটা দেখলাম, এটার ওপরে ক্রস আসতো আগে তোমাদের, ঠিক আছে, ডিফারেন্ট টাইপ অফ ক্রস, যে একটা নর্মাল ম্যান একটা কেরিয়ার ওমেনকে বিয়ে করলো, সো হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ দ্য জেনোটাইপ, ঠিক আছে, এরকম ধরনের কোয়েশ্চেন আসতো আগে, ডাইরেক্ট ব্রড কোয়েশ্চেন। এখন সেম কোয়েশ্চেনটাই আসবে, কিন্তু ওটা এমসিকিউ বেসডে আসবে। সুতরাং আমাদের এই টপিকগুলো কিন্তু এই কনসেপ্টগুলো খুব সুন্দর করে ক্লিয়ার করতে হবে। তো চলো দেখে নিই। তো যেটা আমি বলছিলাম যে এরকম কিরম ধরনের ক্রস আসতে পারে, যেমন বলে দিল যে একটা নর্মাল মেল বলেছে, নর্মাল মেল মানে XY, ঠিক আছে, বলে দিল ম্যারিজ আ হিমোফিলিক ফিমেল, ঠিক আছে, হিমোফিলিক ফিমেল বললে তো ভাই এটাই আসছে আমার। তাহলে বলছে হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ দ্য জেনোটাইপ, ঠিক আছে, বা হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ দ্য হিমোফিলিক সান, বা হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য হিমোফিলিক ডটার, বা হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য কেরিয়ার ডটার, এরকম ধরনের কোয়েশ্চেন দিয়ে দিল, ঠিক আছে। তো প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্যামেটস। বাবা গ্যামেটস এখানে কী বেরোলো? XY, আর এখান থেকে বেরোলো XH। এইবারে আমি ফিউজ করাচ্ছি, আচ্ছা ফিউজ না, এরমভাবে না করানোই বেটার, তোমরা আবার গুলিয়ে ফেলতে পারো। তো আমি ডাইরেক্ট চেকার বোর্ডেই যাচ্ছি, গ্যামেটস যখন বার হয়ে গেছে তখন চেকার বোর্ডই করছে। XY XH XH, তাহলে আমার কি আসলো? XHX XHY XH
এক্স আর একটা হচ্ছে গিয়ে এক্স এইচ ওয়াই। তাহলে আমি এখানে কি পেলাম দেখো, দুখানা ডটারই কি হলো বাবা, কেরিয়ার। তাহলে 100% ডটার কি হচ্ছে, কেরিয়ার। দেখো দুখানা সান বেরোলো, তাহলে দুখানা সানই কি আসলো, হিমোফিলিক। তাহলে 100% সান কি আসলো, হিমোফিলিক। তা এই রকম ধরনের আসতে পারে, ঠিক আছে। বা কোয়েশ্চেন অনেক সময় এরভাবে ঘুরিয়ে দিল যে নর্মাল মেল ম্যারিজ আ ফেনোটিপিক্যালি নর্মাল ফিমেল, ঠিক আছে। ফেনোটিপিক্যালি নর্মাল ফিমেল বলেছে, জেনোটিপিক্যালি কিন্তু বলেনি, মানে সেই ক্ষেত্রে মহিলাটি কিন্তু কেরিয়ার। বা যদি বলে দিল নর্মাল মেল ম্যারিজ আর নর্মাল ফিমেল, ঠিক আছে। এবং সেখান থেকে জেনারেলি নর্মাল ফিমেল বললে আমরা কি ধরবো, ফিমেলটা হচ্ছে নর্মাল মানে এক্স এক্স, ঠিক আছে। কিন্তু অনেক সময় কোয়েশ্চেনটা টুইস্ট থাকে হচ্ছে নেক্সট লাইনে, যে নর্মাল মেল ম্যারিজ আ নর্মাল ফিমেল হু ইজ হ্যাভিং আ কেরিয়ার ডটার। নাও বোঝো ঠেলা, ভাই কেরিয়ার ডটার আসছে কোথার থেকে, মেল তো বলেই দিয়েছে নর্মাল, তাহলে কেরিয়ার ডটার কী করে আসছে। তারপরে লাস্ট লাইনে হয়তো কোয়েশ্চেন দিল যে হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ হিমোফিলিক সান, ঠিক আছে। তাহলে তাদের হিমোফিলিক সান হওয়ার প্রবাবিলিটি কতটা, এইরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তুমি যেই দেখবে যে অফস্প্রিংয়ে কেউ একটা কেরিয়ার এসে যাচ্ছে, ঠিক আছে, বা হিমোফিলিক সান এসে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে ভাই তার মানে মহিলা নর্মাল নয়, মহিলা ইজ কেরিয়ার। ক্লিয়ার? এত অব্দি বোঝাতে পারলাম? তাহলে যদি এখানে আমি এক্ষুনি কোয়েশ্চেনটা যদি আমি পাল্টে দিই, বলি নর্মাল মেল ম্যারিজ অ ফেনোটিপিক্যালি নর্মাল ফিমেল, তাহলে কি হচ্ছে ভাই, কেরিয়ার আমি বলছি। তার মানে এক্স এইচ এক্স, মানে এই এইচটা থাকছে না, এই একটা হচ্ছে কি অ্যাফেক্টেড এক্স, একটা হচ্ছে নর্মাল এক্স, এখানেও তাই হলো। এবারে খালি প্রবাবিলিটি অফ দ্য অফস্প্রিংটা পাল্টে যাচ্ছে। একটুখানি দেখে নিই আমরা কীরকম হচ্ছে জিনিসটা। দেখো প্রথম যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে এক্স এইচ এক্স, নেক্সট হচ্ছে এক্স এইচ ওয়াই, নেক্সট হচ্ছে এক্স 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 ওয়াই। তাহলে কী দাঁড়ালো বাবা, তাহলে দাঁড়ালো 50% ডটার কি হচ্ছে, দুটো ডটারের মধ্যে একজন কি হচ্ছে কেরিয়ার, 50% ডটার কি নর্মাল, দুটো ছেলের মধ্যে একজন হচ্ছে হিমোফিলিক, তাহলে 50% সান কি হিমোফিলিক, আর রেস্ট 50% সান কি হলো নর্মাল, তাই তো। তাহলে এই রকম ধরনের কিন্তু কোয়েশ্চেন তোমাদের দিয়ে দেবে, এবং এগুলো কিন্তু এমসিকিউ ধরনের দেবে, এবং তোমাদের কিন্তু এই জিনিসটা পুরোটা করে নিয়ে আনসারটা কিন্তু বার করতে হবে। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? এবারে চলো ঝটপট একটু কালার ব্লাইন্ডনেসটা দেখে নিই। নেক্সট আমাদের টপিক হচ্ছে কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেসও কিন্তু এক্স লিঙ্কড ডিসঅর্ডার, ঠিক আছে, এক্স লিঙ্কড ইনহেরিটেন্স, মানে এক্স ক্রোমোসোমকে কিন্তু অ্যাফেক্ট করবে, ঠিক আছে। সেম জিনিস আমরা হিমোফিলিয়াতে এইচ বলে ডিনোট করছিলাম, এখানে সি বলে ডিনোট করব, ঠিক আছে। তো জেনারেলি কী হচ্ছে কালার ব্লাইন্ডনেসে, গ্রিন বা রেড কালার ব্লাইন্ড হয়, মানে দি অর্গানিজম ক্যান নট ডিস্টিংগুইশ দ্য রেড অ্যান্ড দ্য গ্রিন কালার, ঠিক আছে। তো ওই জন্য মানে কীরকম লাগে তাদের, মানে সেই রেড কালারটাও সে ব্রাউনিশ বা ব্ল্যাকিশ টাইপ অফ দেখতে পাচ্ছে, এবং গ্রিন কালারটাও সে তাই দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো ওই কারণে মানে কালার ব্লাইন্ড পিপলস ডু নট হ্যাভ ড্রাইভিং লাইসেন্স। তো যাই হোক, কালার ব্লাইন্ডনেস হচ্ছে কি এটাই, যে রেড অ্যান্ড গ্রিন কালার ব্লাইন্ডনেস, রেড এবং গ্রিন কালারটাকে তারা ডিস্টিংগুইশ করতে পারছে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে যে যেরকমভাবে ক্রসটা দিতে পারে ওই সিমিলার ওয়েতেই দেবে, যে যেমন ধরো একটা নর্মাল মেল ম্যারিজ আ ফেনোটিপিক্যালি নর্মাল ফিমেল, সরি, ফেনোটিপিক্যালি নর্মাল ফিমেল মানে কি, মানে সে কালার ব্লাইন্ড নয়, বাট শি ইজ ক্যারিং দ্য জিন অফ দ্য কালার ব্লাইন্ড, মানে সে তার কিন্তু কোনো এফেক্ট হচ্ছে না, মানে সে নর্মালি লাল সবুজ দেখতেই পাচ্ছে, ঠিক আছে, তার কোনো সমস্যা হচ্ছে না। ফেনোটিপিক্যালি নর্মাল কথাটা ভালো করে শুনে নেবে, কোয়েশ্চেন ভালো করে পড়বে, তাহলে কি বলছে, একটা নর্মাল ফিমেল, এই নর্মাল মেল ম্যারিজ আ ফেনোটিপিক্যালি নর্মাল ফিমেল, মানে বাবা তার একটা এক্স ক্রোমোসোম গন্ডগোল, তাহলে এখান থেকে গ্যামেটস কি আসছে এক্স ওয়াই, আর এখান থেকে কি আসছে একটা অ্যাফেক্টেড এক্স, একটা নর্মাল এক্স। তাহলে এবারে আমি নর্মালি করব এক্স ওয়াই,
সি এক্স, তাহলে এবারে কি আসছে এক্স সি এক্স, এক্স সি ওয়াই, এক্স এক্স আর হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এবারে আমার কি আসছে আমি দেখবো বাবা 50% ডটার কি আসছে কেরিয়ার, 50% ডটার কি হচ্ছে নর্মাল, 50% সান কি হচ্ছে কালার ব্লাইন্ড, আর রেস্ট 50% সান কি হচ্ছে নর্মাল। এই হচ্ছে কি ব্যাপার। তো মাথায় কি ঢুকলো জিনিসটা? এইভাবেই কিন্তু দেবে। একটা হোমওয়ার্ক কোয়েশ্চেন দিচ্ছি, একটু চট করে লিখে নাও, বা তোমরা এখন চাইলে এখনও করতে পারো, হোয়াট এভার ইট ইজ। এটা অ্যাকচুয়ালি তোমাদের প্র্যাকটিসের জন্যই, দেখতে চাইছি যে কীরকম তোমরা মানে বুঝতে পারলে বিষয়টা। ঠিক আছে, আনসারটা প্লিজ তোমরা জানিও কমেন্ট সেকশনে। বলছে a colorblind man marries a phenotypically normal female. What is the probability of having a colorblind son? তাহলে অপশনস আমি এখানে দিয়ে দিলাম 0%, 25%, C 50%, D 100%। তো প্লিজ তোমরা কোয়েশ্চেনটার আনসারটা আমাকে জানাও, ঠিক আছে, কমেন্ট সেকশানে। আমি দেখতে চাই তোমরা কতটা কি বুঝতে পারলে। তো এখানে কিন্তু আমাদের সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স উই আর ডান উইথ ইট। ঠিক আছে, এবার আমরা নেক্সট টপিকে যাই। তো স্টুডেন্টস, আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে গিয়ে পেডিগ্রি অ্যানালিসিস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই আসবে। আমি যে কটা টপিক বলছি কোনোটা থেকে কোয়েশ্চেন না আসার মতো নয়, কিন্তু প্রত্যেকটা টপিকের কনসেপ্ট কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার করে রাখো। ঠিক আছে, কারণ কি এখান থেকে কোয়েশ্চেন আসবে, আর এখান থেকে যদি তোমার কনসেপ্টটা বুঝে গিয়ে থাকো না, তাহলে যেরকমই বাজে কোয়েশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু পেরে যাবে। যাই হোক, পেডিগ্রি অ্যানালিসিস। পেডিগ্রি অ্যানালিসিস মানে কি? পেডিগ্রি হচ্ছে গিয়ে একটা মানে ফ্যামিলি ট্রি মতন করছি, করে আমরা কি করছি, আমরা জেনেটিক্যাল ডিসঅর্ডার্স হওয়ার চান্সেস, মানে জেনেটিক্যাল ডিসঅর্ডার্সের ব্যাপারে স্টাডি করছি। মানে কতটা কি হওয়ার চান্সেস আছে বা নেই, বা কোথা থেকে কোন জেনারেশনে ব্যাপারটা ট্রান্সমিট করতে পারে, সেই জিনিস স্টাডি অফ দ্য মানে ইনহেরিটেন্স প্যাটার্ন অফ দ্য জেনেটিক্যাল ডিসঅর্ডার্স থ্রু আ ফ্যামিলি ট্রি। এটা কি আমরা বলছি হচ্ছে পেডিগ্রি অ্যানালিসিস। এত অবধি ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। তো এবারে যেটা আসে সেটা হচ্ছে কিছু সিম্বলস আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তোমাদের পেডিগ্রি অ্যানালিসিস মানে পেডিগ্রি একটা দিয়ে হয়তো বলে দিল যে ভাই এটা কীরকম ধরনের পেডিগ্রি, অটোসোমাল রিসেসিভ না অটোসোমাল ডমিনেন্ট, নাকি না সেক্স লিঙ্ক রিসেসিভ না সেক্স লিঙ্ক ডমিনেন্ট, বা অনেক সময় সিম্বলসগুলো দিয়ে বলে দেয় যে বলো এটা কি, মেল ফিমেল, কি কি সিম্বলটার মানেটা কি। তো তোমাদের কিন্তু সব জিনিসগুলো কিন্তু জেনে রাখতে হবে। তো চলো দেখে নিই একটাবার আমরা। দেখো, এই স্কোয়ার বক্স মানে হচ্ছে মেল। এই স্কোয়ার বক্সই যখন এরকম আমরা শেড করে দিচ্ছি তার মানে হয়ে গেল বাবা এ অ্যাফেক্টেড মেল। গোল মানে হচ্ছে ফিমেল। এর গোলটাই যখন আবার ওই যে বললাম শেড করে দিচ্ছি তখন হয়ে গেল অ্যাফেক্টেড ফিমেল। ঠিক আছে, এবারে দেখো এদের মাঝখানে আমি এরকম একটা লাইন করে দিলাম, এটার মানে হচ্ছে মেটিং বা বিয়ে হয়েছে, মেটিং। এবারে যদি এরকম একটা সিঙ্গেল লাইন না করে যদি আমি এরকম ডাবল লাইন করে এরকম করি তাহলে আমি বলবো কনসাংগুইনাস মেটিং, মানে কাজিন ম্যারেজ। ঠিক আছে, কনসাংগুইনাস মেটিং, যেটাকে আমরা বলছি কাজিন ম্যারেজ। এবারে দেখো এই মেটিংয়ের পর তার মানে এবারে এই যে লাইনটা হলো, মানে এবার হচ্ছে এদের বাচ্চা হবে আর কি। ঠিক আছে,
ধরো মানে কি হলো বাবা, একটা ছেলে একটা মেয়ে, আর এইটা কি ম্যাম, এইটা কি? তাহলে এই যে রম্বাস ধরনের যেরকম আমরা যেটা দেখছি এটাকে আমরা বলছি সেক্স আনআইডেন্টিফাইড, মানে এর জেন্ডারটা এখন আমরা জানি না, ঠিক আছে, সেক্স আনআইডেন্টিফাইড, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে এরকম যদি হয় ব্যাপারটা, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস, ঠিক আছে। আর যদি এরকম হয় তাহলে আমরা বলবো নন আইডেন্টিক্যাল টুইনস। বোঝাতে পারলাম? এটা হলে আইডেন্টিক্যাল, এটা হলে নন আইডেন্টিক্যাল, আর এরকম হলে কিন্তু কোনো টুইনস নয়, নর্মাল বাচ্চা হচ্ছে, ঠিক আছে, নর্মাল প্রোজেনি। তাহলে এই সিম্বলসগুলো কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। এবারে তাহলে আমরা চলে যাবো পেডিগ্রি অ্যানালিসিসে। তো এবারে পেডিগ্রি অ্যানালিসিসে আমরা কি দেখছি, কি দেখতে পাই অ্যাকচুয়ালি? পেডিগ্রি অ্যানালিসিস অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটা হচ্ছে সেক্স লিঙ্কড, একটা হচ্ছে অটোসোমাল। এবারে দুটোরই আমাদের প্যাটার্নটা কীভাবে ফলো করতে হবে, যে ভাই একটা হচ্ছে মানে আমরা দেখে নেবো যে ভাই জেনারেশন স্কিপ করছে কি না, আর একটা হচ্ছে জেনারেশন স্কিপ করছে না, ঠিক আছে। তো মেনলি যেটা হবে হচ্ছে দুটো ভাগ, সেটা হচ্ছে ডমিনেন্ট আর রিসেসিভ, ডমিনেন্ট আর রিসেসিভ, ঠিক আছে। তো যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে ডমিনেন্ট যেটা হবে, ডমিনেন্ট যে ক্যারেক্টারটা, এটা আমরা কি দেখতে পাচ্ছি যে ভাই প্রত্যেকটা জেনারেশনে আমরা পাচ্ছি ডমিনেন্ট যে ট্রেটটা, সেটা আমরা প্রত্যেকটা জেনারেশনে পাচ্ছি, এভরি জেনারেশন। কিন্তু এখানে কিন্তু আমরা প্রত্যেক জেনারেশনে পাচ্ছি না, জেনারেশন স্কিপ হচ্ছে, বোঝাতে পারলাম? সেকেন্ড দেখব হচ্ছে আমরা এক্স লিঙ্কড যেটা প্যাটার্নটা, এক্স লিঙ্কড ইনহেরিটেন্সটা, যদি এটা ডমিনেন্ট হয়, যদি ডমিনেন্ট হচ্ছে, তাহলে আমরা কি দেখবো বাবা? ফিমেলসের সংখ্যা বেশি, নাম্বার অফ ফিমেলস মোর। আর যদি রিসেসিভ হয় তাহলে আমরা কি দেখতে পাবো? মেলসের সংখ্যা বেশি, মেলস হচ্ছে গিয়ে মোর। তাহলে আমরা কি দেখবো যে বাবা প্রত্যেকটা জেনারেশনের মানে অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছি কি না? যদি অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল দেখতে পাই তার মানে ওই ট্রেডটা ডমিনেন্ট, রিসেসিভ নয়। আর যদি দেখতে পাচ্ছি যে না প্রত্যেকটা জেনারেশনে আসছে না, তার মানে ওই ট্রেডটা রিসেসিভ। এবার আমরা দেখে নেবো যে ভাই নাম্বার অফ ফিমেলস যদি বেশি হয় তাহলে আমি একদম চোখ কান বুঝে বলবো এক্স লিঙ্কড ডমিনেন্ট। আর যদি আমি দেখি যে মেলসের এটা রয়েছে বেশি, তাহলে হবে কি এক্স লিঙ্কড রিসেসিভ। এবারে নেক্সট যেটা হচ্ছে, যদি মেল আর ফিমেলের দুজনেরই নাম্বার সমান হচ্ছে, মেল আর ফিমেল দুটোরই হচ্ছে নাম্বার সমান সমান হচ্ছে, তাহলে ওটা হবে গিয়ে অটোজোমাল। এবারে অটোজোমাল ডমিনেন্ট আর রিসেসিভ সেটা আবার ওটা আমরা দেখতে হবে যে যদি প্রত্যেকটা জেনারেশনে রিপিট হচ্ছে তার মানে হচ্ছে কি ওটা ডমিনেন্ট, যদি একটা করে জেনারেশন স্কিপ হয় তাহলে হচ্ছে কি রিসেসিভ। আর ওয়াই লিঙ্কড যেটা হচ্ছে, ওয়াই লিঙ্কড হচ্ছে গিয়ে খালি শুধুমাত্র ওয়াই লিঙ্কড হচ্ছে গিয়ে শুধুমাত্র মেলসকেই এফেক্ট করবে, কোনো রকম কোনো ফিমেলকে আমরা এখানে কিন্তু দেখতে পাবো না। এটা আপনি বোঝা গেল কি? এটা কিন্তু খুবই ইজি ব্যাপারটা। তাহলে কি হচ্ছে, যদি প্রত্যেকটা জেনারেশনের ব্যাপারটা রিপিট হয় তার মানে ওটা ডমিনেন্ট, যদি একটা করে জেনারেশন স্কিপ করছে তাহলে বাবা ওটা রিসেসিভ। যদি এক্স লিঙ্কড ডমিনেন্ট হয় তাহলে আমি কি করে বুঝবো? ভাই ফিমেলসের নাম্বার বেশি। যদি রিসেসিভ হয় তার মানে ছেলেদের নাম্বার বেশি। দুটোই যদি সেম থাকে, মেল ফিমেল দুজনেই হচ্ছে কি সেম নাম্বার, তার মানে ওটা অটোজোমাল ট্রেট, ঠিক আছে। এবারে সেটা ডমিনেন্ট আর রিসেসিভ বুঝবো কি করে? আবার ওই প্রত্যেকটা জেনারেশন রিপিট হচ্ছে কি হচ্ছে না ওইটা দেখে। ওয়াই লিঙ্কড শুধুমাত্র মেলকেই এফেক্ট করবে, ফিমেলকে এফেক্ট করবে না। তাহলে এই কয়টা জিনিস দেখে কিন্তু আমরা পেডিগ্রি অ্যানালাইসিস করতে পারি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার কতটা কি বুঝতে পেরেছো সেটা একটুখানি একটা পেডিগ্রি করবো করে তাহলে দেখে নিই। তো দেখো বাবা, এটা একটা পেডিগ্রি। তো প্রথম আমরা জেনারেশন মার্ক করে নিই, 1 নম্বর জেনারেশন, 2 নম্বর জেনারেশন, এটা হচ্ছে আবার 3 নম্বর জেনারেশন। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেনারেশনেই কিন্তু রয়েছে, প্রত্যেকটা জেনারেশনেই অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটা ডেফিনেটলি ডমিনেন্ট ট্রেট, রিসেসিভ তো হবে না, প্রত্যেকটা জেনারেশনেই রয়েছে বাবা, ঠিক আছে। এবারে আমরা প্রথমে কি দেখলাম, এবারে আমি ডমিনেন্ট বলছি,
তো এখানে দেখো মেয়েরা কিন্তু অ্যাফেক্টেড রয়েছে, শুধু ছেলে নেই। তার মানে এটা ওয়াই লিঙ্কড, কী বলবো, ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স নয়, ডেফিনেটলি এটা এক্স লিঙ্কড হতে পারে বা অটোজোমাল হতে পারে। ইনহেরিটেন্সটা আইদার এক্স লিঙ্কড হবে নয়তো অটোজোমাল হবে, বাট ডমিনেন্ট। এবারে তুমি দেখো নাম্বার, আমি কি বলেছিলাম যে এক্স লিঙ্কড যদি ডমিনেন্ট হয় তাহলে ফিমেলসের সংখ্যা বেশি হবে, ফিমেলসের নাম্বার অফ ফিমেলস বেশি হবে। তাহলে এখানে দেখি 1 2 3 4টে ফিমেলস হচ্ছে কি অ্যাফেক্টেড, ওয়ারাজ একটা ছেলে অ্যাফেক্টেড, তাহলে এখানে এক্স লিঙ্কড ডমিনেন্ট হওয়ার চান্সেসটা হাই। অটোজোমালে আমি কি বলেছিলাম যে দুটোরই আর কি অ্যাফেক্টেডের সংখ্যা হচ্ছে গিয়ে সেম। তাহলে একবার একটুখানি দেখে নিই ফিমেল হচ্ছে গিয়ে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে এখানে ক্রিস ক্রস প্যাটার্ন দেখতে পাচ্ছি। দেখো ফিমেল থেকে মেলে গেল, আবার মেল থেকে দেখো অ্যাফেক্টেড হলো কিন্তু ফিমেলরাই। তাহলে দেখো মায়ের থেকে ছেলের কাছে গেল, ছেলের থেকে আবার মেয়েদের কাছে গেল। ঠিক আছে, তাহলে এটা হাই চান্সেস বলছে যে এটা এক্স লিঙ্কড ইনহেরিটেন্স হবে। তা একবার দেখে নিই। তো এক্স, ধরো অ্যাফেক্টেড এক্সটাকে আমি ব্ল্যাকে লিখলাম। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে মা মোস্ট প্রবাবলি হেটেরোজাইগাস কন্ডিশনে বসে রয়েছে। তার কারণ যদি ও হোমোজাইগাস হতো না তাহলে সবকটা ছেলেই কিন্তু অ্যাফেক্টেড হতো, কিন্তু এখানে কিন্তু একটা ছেলে অ্যাফেক্টেড নয়। তাহলে আনঅ্যাফেক্টেড যে এক্স ক্রোমোজোম সেটাকে আমি নর্মাল ব্লু কালিতে লিখলাম, আর এখানে বাবা তো বাবা এফেক্টেডই নয়, তাহলে এক্স ওয়াই নর্মাল। ঠিক আছে, তাই জন্য দেখো এইখান থেকে যে অ্যাফেক্টেড এক্সটা চলে এসছে হচ্ছে এই ছেলের কাছে, অ্যাফেক্টেড এক্সটা এসছে, আর বাবার থেকে নর্মাল ওয়াইটা এসছে, তাই জন্য এফেক্টেড। এবারে মায়ের থেকে এখানে নর্মাল এক্স এসছে, নর্মাল ওয়াই এসছে, এক্স মায়ের থেকে নর্মাল এক্সটা এসছে, বাবার থেকে নর্মাল এক্স এসছে। এবারে দেখো এইখানটাতে এ তো নর্মাল, ঠিক আছে, নর্মাল। তো এখানে একটা এক্স যদি এখানে আসে, মাওয়ার থেকে অ্যাফেক্টেড এক্সটা গেছে, এদের সবার কাছেই গেছে অ্যাফেক্টেড এক্সটা, তো ডমিনেন্ট। তো একটা এফেক্টেড এক্স যাওয়া মানেই কাজ শেষ। ঠিক আছে, আর মায়ের থেকে যদি নর্মাল এক্সও যায় না তাতেও কোনো যায় আসে না। কারণ কি আমি কি বলছি যে এটাতে একটা এক্সেই যদি, কারণ কি মা তো এক্স নর্মাল। তা আমি এখানে দেখছি ভাই বাবার থেকে অ্যাফেক্টেড এক্সটা এদের মধ্যে আসলো। ঠিক আছে, মায়ের থেকে কিন্তু নর্মাল এক্সটা যাচ্ছে, ঠিক আছে, মায়ের থেকে নর্মাল এক্সটা যাচ্ছে। ঠিক আছে, তো একটা অ্যাফেক্টেড আর একটা নর্মাল গেল। একটা অ্যাফেক্টেড একটা নর্মাল হওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি যে ভাই ইন্ডিভিজুয়ালস আর ইন্ডিভিজুয়াল এফেক্টেড হচ্ছে। তার মানে কি এটা ডমিনেটিং ক্যারেক্টার, এবং এটা কিন্তু ক্রিস ক্রস প্যাটার্নে গেছে। দেখো মায়ের থেকে ছেলের কাছে গেছে, ছেলের থেকে মানে বাবার থেকে মেয়েদের কাছে এসছে। ঠিক আছে, এবং নাম্বার অফ ফিমেলস মোর দ্যান নাম্বার অফ মেলস অ্যাফেক্টেড। তো এখান থেকে আমি কিন্তু একদম শিওর শট যে বাবা এটা হলো গিয়ে এক্স লিঙ্কড ডমিনেন্ট। বোঝাতে পারলাম? আমরা প্রথমে আগে ওয়াই লিঙ্কড দেখে নেবো, যে ওয়াই লিঙ্কড হচ্ছে সব থেকে ইজি, সবকটা ছেলে এফেক্টেডই হবে। যদি ছেলেরা এফেক্টেড, সব ছেলে এফেক্টেড না হয়ে থাকে তাহলে আমরা দেখে নেবো যে ভাই ওটা এক্স লিঙ্কড হচ্ছে। যদি এক্স লিঙ্কড হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি এক্স লিঙ্কড না হয় তাহলে তো নর্মাল পড়ছে। ঠিক আছে, নর্মাল আমরা অটোজোমা করব। এখানে দেখো ছেলেরা কি পেলো, বাবার থেকে নর্মাল ওয়াইটা পেয়ে গেছে, বাবার থেকে নর্মাল ওয়াই পেয়েছে, আর মায়ের থেকে নর্মাল এক্স পেয়েছে, তাই জন্য ছেলেরা কিন্তু অ্যাফেক্টেড হলো না। তাহলে বোঝাতে পারলাম কি, এইভাবেই কিন্তু আসবে জিনিসটা। হচ্ছে কি আমরা দেখবো থ্যালাসেমিয়া। ঠিক আছে, তো থ্যালাসেমিয়া আমাদের 3 রকমের হয়। একটা হচ্ছে গিয়ে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, আর একটা হচ্ছে গিয়ে ডেল্টা থ্যালাসেমিয়া। তো জেনারেলি এই যে থ্যালাসেমিয়াটা হচ্ছে, এটা কেন হচ্ছে, ক্রোমোসোম নাম্বার 11 এবং 16তে একটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, ক্রোমোসোম নাম্বার 11 এবং 16তে। ঠিক আছে, তো ক্রোমোসোম নাম্বার 16তে 16 কি করে, আলফা জিন তৈরি করছে, আলফা চেন।
তো ক্রোমোজোম নাম্বার 16তে যদি কোনো রকম কোনো গন্ডগোল হয়, মানে আমার আলফা জিন বা আলফা চেন, আলফা গ্লোবিন চেনটা যদি আমার তৈরি না হয়, তাহলে আমার হবে হচ্ছে গিয়ে আলফা থ্যালাসেমিয়া। ঠিক আছে, ক্রোমোজোম নাম্বার 11 কি করছে, ক্রোমোজোম নাম্বার 11তে গন্ডগোলের জন্য আমার তৈরি হচ্ছে কিন্তু বিটা এবং ডেল্টা থ্যালাসেমিয়া। ঠিক আছে, ক্রোমোজোম নাম্বার 11তে যেটা হচ্ছে বিটা গ্লোবিন চেন, বিটা গ্লোবিন চেন যদি একেবারেই যদি না তৈরি হয়, তাহলে হবে হচ্ছে থ্যালাসেমিয়া, মানে বিটা থ্যালাসেমিয়া মেজর। ঠিক আছে, বিটা থ্যালাসেমিয়া মেজর। যদি একটাও বিটা গ্লোবিন চেন না তৈরি হয়, তো একটাও তৈরি হচ্ছে না, আর যদি অন্তত একটা বিটা গ্লোবিন চেন তৈরি হচ্ছে, তাহলে হবে মাইনর। ঠিক আছে, আলফা থ্যালাসেমিয়াটা কিন্তু খুব একটা মানে কমনই আর কি। ঠিক আছে, খুব একটা আনকমন বা একদম ডেঞ্জারাস কিছু নয়, বাট হ্যাঁ, বিটা থ্যালাসেমিয়া মেজরটা ইজ কোয়াইট রিস্কি। ঠিক আছে, তাহলে এত অবধি বোঝাতে পারলাম। তো থ্যালাসেমিয়া সিমটমস কি? দেখো, গ্লোবিন চেন, আলফা বা বিটা গ্লোবিন চেন গন্ডগোল হচ্ছে, প্রোডাকশান গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, তো তার ফলে কি হচ্ছে, তার ফলে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, বা কি হতে পারে প্রিম্যাচিওর আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, যার ফলে অ্যানিমিয়া হচ্ছে। তো তোমার অ্যাবনর্মাল হিমোগ্লোবিন হোক কি প্রিম্যাচিওর আরবিসি ডিস্ট্রাকশন হোক না কেন, যাই হোক না কেন, তোমার অ্যানিমিয়া কনফার্ম। এছাড়াও কি হচ্ছে এনলার্জমেন্ট অফ লিভার অ্যান্ড এনলার্জমেন্ট অফ স্প্লিন, মানে হেপাটোমেগালি অ্যান্ড স্প্লিনোমেগালি। ঠিক আছে, এখান থেকে কিন্তু অবজেক্টিভে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো এত অবধি ক্লিয়ার হলো। তাহলে নেক্সটে যাই আমরা। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে সেক্স লিঙ্কড সেক্স লিঙ্কড কনজেনিটাল অ্যাবনর্মালিটিস বা কনজেনিটাল ডিসঅর্ডার্স, যাই হোক না। তো এইখানে আমরা তিনটে মেনলি ডিজিজের নাম পড়বো। এক হচ্ছে ডাউন সিনড্রোম, 2 নম্বর হচ্ছে বাবা টার্নার সিনড্রোম, 3 নম্বর হচ্ছে গিয়ে ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লিয়ার? তিনটেই খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে ডাউন সিনড্রোম সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন কিন্তু এখান থেকে বিভৎসভাবে আসতে পারে। চলে আসি ডাউন সিনড্রোমে। ডাউন সিনড্রোমে কি হচ্ছে বাবা, ট্রাইসোমি অফ 21, মানে 21 নম্বর ক্রোমোজোমটা, দেখো প্রত্যেকটা ক্রোমোজোম কটা করে থাকার কথা, 2টো করে থাকার কথা। ঠিক আছে, কিন্তু ট্রাইসোমি হচ্ছে 21 নম্বর ক্রোমোজোমটা 2টোর জায়গায় 3টে থাকছে, 3টে কপি হচ্ছে, ট্রাইসোমি অফ 21। কেন হচ্ছে ট্রাইসোমি অফ 21? নন ডিসজাংশন। ক্লাসের প্রথমেই এই চ্যাপ্টারটার প্রথমেই কিন্তু আমি নন ডিসজাংশনটা বুঝিয়েছিলাম যে স্পিন্ডল ফাইবার উইক হওয়ার কারণে ক্রোমোজোমগুলো সেপারেট হতে পারছে না। ঠিক আছে, একটা জায়গায় একটা এক্সট্রা ক্রোমোজোম চলে গেল, একটাতে কম হয়ে গেল। তো এটাই হচ্ছে কি নন ডিসজাংশন, ক্রোমোজোম সেপারেট হতে পারছে না, যার ফলে ভাই 21 নম্বর ক্রোমোজোমটা যেটা গ্যামেট ফর্ম হয়েছিল, একটাতে মানে 2টো গ্যামেটে একটা করে 21 নম্বর ক্রোমোজোম থাকার কথা ছিল, কিন্তু সামহাও একটাতে 2টো 21 নম্বর ক্রোমোজোম চলে আসে এবং একটাতে একটাও যায় না। তো ওই যে গ্যামেটটাতে 2টো 21 নম্বর ক্রোমোজোম ছিল, সেটা আরেকটা গ্যামেটের সাথে ফিউজ করলো, যেটা নর্মাল একটা 21 নম্বর ক্রোমোজোম রেখেছিল। তো ভাই 2টো 21 নম্বর ক্রোমোজোম একটা গ্যামেটে ছিল, আর একটাতে নর্মালি একটাই 21 নম্বর ক্রোমোজোম ছিল। তাহলে আলটিমেটলি তো আমার 3খানাই 21 নম্বর ক্রোমোজোম তৈরি, মানে 3খানাই তো 21 নম্বর ক্রোমোজোম থাকলো। তাহলে দিস ইজ কল্ড ট্রাইসোমি অফ 21, হুইচ লিডস টু আ ডিজিজ, যেটাকে আমরা বলি হচ্ছে ডাউন সিনড্রোম, অ্যান্ড ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ডাউন সিনড্রোমের ক্যারেক্টার্স বা ফিচার্সগুলো কিন্তু পড়ে রাখবে, কোয়েশ্চেন আসবে ওখান থেকে। প্রথম যে ফিচার সেটা হচ্ছে যে এদের আইকিউ লেভেল প্রচণ্ড কম হয় এবং এদেরকে না ওই সেই মঙ্গোলিয়ান মতন দেখতে হচ্ছে। ঠিক আছে, মানে ফ্ল্যাট ফেস আর কি। ঠিক আছে, এবং মানে কপালটাও কিন্তু যথেষ্ট ফ্ল্যাট। ঠিক আছে, এটা মানে ফ্ল্যাট একটা রাউন্ডেড ফেস হচ্ছে। ঠিক আছে, আইকিউ লেভেল কম হবে। ঠিক আছে, লাইফ এক্সপেক্টেন্সি কম হবে। ফিমেলস জেনারেলি ফার্টাইল হয়, বাট দে ক্যান প্রডিউস লাইক আইদার তোমার ট্রাইসোমিক প্রোজেনি বা নর্মাল প্রোজেনি, কিন্তু মেলস জেনারেলি স্টেরাইল হবে। ঠিক আছে, হাইট ছোট হয়। তো এই হচ্ছে কয়েকটা ক্যারেক্টার্স, এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে।
নেক্সট এবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে টার্নার সিনড্রোম। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। এইখানে মানে নর্মালি আমাদের ক্রোমোজোমাল কনস্টিটিউশন কি 44 অটোসোম প্লাস XX বা XY, তাই তো? কিন্তু টার্নার সিনড্রোমের ক্ষেত্রে জেনেটিক্যাল কনস্টিটিউশন কি দাঁড়াচ্ছে 44 অটোসোম প্লাস XO, মানে আর একটা X বা Y কিছু নেই, ঠিক আছে? এটাও কিন্তু নন ডিসজাংশনের ফলেই হয়েছে যে ভাই একটা X ক্রোমোজোম রয়েছে আর একটা কিছু নেই। নন ডিসজাংশনের ফলে দেখো দুটো গ্যামেট হওয়ার কথা ছিল, দুটো গ্যামেট ফিউজ করার কথা ছিল, তো একটা যদি X কন্টেনিং ওভাম হয় তো আরেকটা X কন্টেনিং স্পাম বা X কন্টেনিং ওভাম হওয়ার কথা, এই Y কন্টেনিং স্পাম বা X কন্টেনিং স্পাম। আমি যদি এটাকে স্পাম ধরে নিই বা এটাকে যদি ওভাম ধরে নিই তাহলে আরেকটাতে তো আমার X বা Y থাকতে হবে। বা আমি যদি এইটাকে যদি Y ধরে নিই বা X ধরে, এটা ধরো স্পাম ধরে নিচ্ছে X কন্টেনিং স্পাম, তাহলে আমাকে এখানে একটা X কন্টেনিং ওভাম লাগবে, তো ডেফিনেটলি একটা X কন্টেনিং ওভাম লাগবে। কিন্তু কি হলো, নন ডিসজাংশনের ফলে একটা ওভামে কি হলো দুখানা X চলে গেল, আরেকটাতে কিছুই আসলো না, আরেকটা ওভামে কিছুই আসলো না। তাহলে এ যখন এটার সাথে ফিউজ হলো তাহলে আমি কি পেলাম XO, বোঝাতে পারলাম XO। তাহলে এরা কি হলো, এদের টোটাল জেনেটিক মানে টোটাল ক্রোমোজোম নাম্বার কি আসছে 45, ইনস্টেড অফ 46 ইট উইল বি 45। তো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, MCQ বেসড কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসবে, ঠিক আছে? যেমন ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কি হচ্ছে 47 কি করে 45 অটোসোমস প্লাস XX বা XY। 45 অটোসোমস কেন, তিনখানা 21 নম্বর ক্রোমোসোম ঢুকেছে, তো বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? এবারে ক্যারেক্টার্সগুলো দেখি। তো এদের ক্যারেক্টার্স কি হচ্ছে, ক্যারেক্টার্স হচ্ছে গিয়ে এদের এক্সটার্নাল জেনিটেলিয়া ফিমেলদের মতন, কিন্তু বাবা ওভারি ছোট, ঠিক আছে? ইউটেরাসও ছোট এদের নর্মাল, ঠিক আছে? এদের কিন্তু কোনো রকম কোনো মেনস্ট্রুয়াল সাইকেল হবে না, হাইট শর্ট হবে, অ্যাবনর্মাল জ ফরমেশন, ঠিক আছে? এবং বডিতে কিন্তু পিগমেন্টেশন দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে কয়েকটা হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্স টার্নার সিনড্রোমে। এবারে আমরা চলে যাব হচ্ছে গিয়ে ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্রোমোজোম নাম্বার কত 47, কি করে 44 অটোসোম প্লাস XXY। এই যে নন ডিসজাংশনের ফলেই কিন্তু হয়েছে, মানে একটা কোনো স্পার্মে ধরো আইদার XY ছিল বা কোনো ওভামে XX ছিল, ঠিক আছে? এবারে যদি এইটা যদি হয়ে থাকে তাহলে এটা X কন্টেনিং ওভামের সাথে ফিউজ করতে পারে, করে XXY তৈরি করলো। আর যদি আমি এইটাকে দেখি তাহলে এটা ধরো Y কন্টেনিং কোনো স্পার্মের সাথে ফিউজ করলো, করে XXY তৈরি করলো। তাহলে যেহেতু Y ক্যারেক্টারটা রয়েছে না, Y ক্রোমোসোমটা রয়েছে, তাই এই জন্য এদের মধ্যে আমরা মেল ক্যারেক্টারটা কিন্তু পাবো। এখানে দেখো X যেহেতু ক্রোমোসোমটা ছিল তাই জন্য এখানে ফিমেল ক্যারেক্টারটা আমরা বেশি পেয়েছিলাম, ঠিক আছে? এখানে যেহেতু Y ক্রোমোসোমটা রয়েছে তাই জন্য কিন্তু আমরা মেল ক্যারেক্টারটা কিন্তু এখানে পেতে চলেছি। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, প্রত্যেকটারই কিন্তু ক্রোমোসোম কন্টেন্ট থেকে কিন্তু কোয়েশ্চেন আসার হিউজ চান্সেস আছে। এদের ক্যারেক্টার্স আমাদেরকে কিন্তু পড়তে হবে, ইম্পর্টেন্ট। প্রত্যেকটার তিনজনেরই ক্যারেক্টার্স এবং মানে ক্রোমোসোমাল কন্টেন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে যে এদের এক্সটার্নাল জেনিটেলিয়া মেল লাইক হবে, ঠিক আছে? কিন্তু টেস্টিস কিন্তু ছোট হবে। গাইনাকোম্যাস্টিয়া মানে ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে, দো দে আর মেলস, মেল লাইক ক্যারেক্টার বেশি রয়েছে, কিন্তু বাবা দুখানা তো X ক্রোমোসোমও রয়েছে এর মধ্যে, তাই জন্য ব্রেস্ট ডেভেলপমেন্টও কিন্তু হবে, বোঝাতে পারলাম? এছাড়াও দে উইল বি মেন্টালি রিটার্ডেড, ঠিক আছে? অতটা মেন্টাল ডেভেলপমেন্ট হবে না। এছাড়াও দে উইল বি স্টেরাইল, মানে নেক্সট প্রজন্ম তৈরি করতে পারছে না। ক্লিয়ার হলো? তো এখানে কিন্তু আমাদের চ্যাপ্টার শেষ, মানে হেরিডিটি চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করলাম, পুরো কনসেপ্ট বুঝে কমপ্লিট করলাম। আই গেস তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিও। আমি চেষ্টা করছি পরের ক্লাসে এই চ্যাপ্টারের ওপর সেমিস্টারে কীরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই বিষয় নিয়ে একটা ক্লাস করব এই চ্যাপ্টারের ওপর। তো তোমরা সাথে থেকো, চ্যানেলটাকে ফলো করো আর আমাকে সাপোর্ট করতে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই বাই এভরিওয়ান।